আসসালামু আলাইকুম। আজ ২৪ নভেম্বর ২০২৪ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অনুরোধ সত্ত্বেও যে কারণে হাসিনার জন্য বিমান পাঠায়নি ভারত। সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় তোলপাড় প্রশাসন। হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেওয়ায় ছাত্রদলের ৩ কর্মীকে মারধর। এবার বিস্তারিত। জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিনে প্রকাশিত আলী হোসেনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে নতুন তথ্য। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত তাকে নিতে কোনো বিমান পাঠায়নি। তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে। ৫ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তাদের বলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম। মিস্টার দোভালকে হাসিনা একাধিকবার বলেন, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে। তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো। জনশ্রুতি রয়েছে, হাসিনার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দোভাল নাকি বলেন, আমরা দেখছি কি করা যায়। দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে। নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত। এরপর বলা হয়, ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না। বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। ঢাকা তখন অগ্নিগর্ভ। যে কোনো মুহূর্তেই বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে। এমনকি সেনানিবাসে নেয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব। এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে। এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবিলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া। বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বলেন, যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয়। জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন। সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। এরপরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে। বলা হবে, একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। এছাড়া অন্য একটি কারণও ছিল। ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে। একটি দায়িত্বশীল কূটনীতিক সূত্র জানায়, বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল। যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে। হাসিনা দেশ ছাড়ার আগে হাতে ৩ পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটা হাসিনা রেখে যাননি, ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে। সেখানে পৌঁছার পর ওই দিন রাত ১২টার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন এই লেখার প্রসঙ্গটি আসে, জানিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রবিবার পুলিশের বিশেষ শাখার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাংবাদিককে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এসব জানায়। বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলের ব্লক লিস্ট এর কারণে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন মতাবলম্বী, সাংবাদিক ও অধিকার কর্মীদের বাদ দিতে শুরু করে। কাজটির বেশিরভাগই হাতে কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকদের নাম এখনও রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এসবি আরও জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত গড়তে চায়। এর আগে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুরুল কবির অভিযোগ করেন, গত 18 নভেম্বর একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রথম আলোর প্রকাশক মিডিয়া স্টার লিমিটেডের স্বত্বাধিকারী ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান সহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চেয়ে রিভিশন আবেদন দাখিল করা হয়েছে। রবিবার কোম্পানির শেয়ার জালিয়াতি ও ভুয়া পারিবারিক সেটেলমেন্ট দলিল তৈরির মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুটি আবেদন করা হয়েছে। সোমবার আবেদন দুটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী আহসানুল করিম। তিনি বলেন, মামলা দুটির বাদী ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হকের পক্ষে দুটি রিভিশন আবেদন ফাইল করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক কামরুল হাসান, পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মুসাদ্দেক ও ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক। মামলার নথিসূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে পৃথক দুটি মামলায় একটিতে 7 দিন ও আরেকটিতে 10 দিনের রিমান্ড চেয়ে গত 29 মে সিএমএম কোর্টে পৃথক দুটি আবেদন করা হয়, কিন্তু সেই আবেদন খারিজ করেছেন আদালত। সাজরে হকের আইনজীবীরা জানান, সিএমএম আদালতের ওই খারিজ আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুটি রিভিশন আবেদন ফাইল করে সিএমএম কোর্টের আদেশ বাতিল চাওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে রিমান্ড চাওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে এই মামলাগুলো গুলশান থানায় দায়ের করেন লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হক। এরপর এই মামলার কয়েক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তারা জামিন পান। আর বিদেশে থাকা সিমিন রহমান দেশে আসার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মির 3 সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে। 2022 সালের এপ্রিলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বান্দরবানে আত্মপ্রকাশ করে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। পিরোজপুরের নেসারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেওয়ার ঘটনায় ছাত্রদলের 3 কর্মীকে বেধড়ক মারধরে অভিযোগ উঠেছে ছাত্রলীগের 3 কর্মীর বিরুদ্ধে। রোববার সকালে জুলুহার বাজারে বসে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মীরা হলেন মোহাম্মদ হাসান, সিয়াম এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয় কাঠি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে আমরা হাহা রিয়েক্ট দিয়েছিলাম। এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজু সহ 10 থেকে 12 জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়। অপর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে আর রিয়াদ আমাদের পিটাতে থাকে। অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। সমুদয় কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের উপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেরিয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সমুদয় কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, রোববার সকালে 2 দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে রিয়েক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসিরউদ্দিন বলেছেন, আমাদের নিয়ত সহি, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব। রোববার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছে। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম মোহাম্মদ নাসিরউদ্দিন ও অন্য 4 নির্বাচন কমিশনার ইসি শপথ নেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 21 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএমএম মোহাম্মদ নাসিরউদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রিকশা শ্রমিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করে তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থার সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক বা না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এটা না হয় তাহলে আমি বলছি, তারা যেমন বলে সংস্কার না করে নির্বাচন দেব না, ঠিক তেমনি রিকশা চালকদের দাবি না মেনে তুমিও গদিতে থাকতে পারবা না। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেছেন, কিন্তু শ্রমিকদের গণ অভ্যুত্থান দেখেননি। তারা সমস্ত শোষকের 12টা বাজিয়ে দেবে। পাড়ায় পাড়ায় কমিটি বানান, শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। রিকশা ড্রাইভার, গার্মেন্টসের শ্রমিক ও ক্ষেত মজুররা, অর্থাৎ যারা মেহনত করে খায়, তাদের সবার কাছে খবর পৌঁছায় দেন। এর সরকার, তার সরকার, ওর সরকার, কত সরকার দেখেছি। আগামী দিন ইনশাল্লাহ গরিব মানুষের সরকার হবে। ডিসি, এসপি, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মিলিটারি অফিসার, জওয়ান, পুলিশ বাহিনী সবাই হবে এই সংগ্রামের সৈনিক। তাদের ভেতর থেকেই আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলব। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে সিপিবির সাবেক সভাপতি বলেন, আমি ডাকসুর ভিপি ছিলাম। আপনারা কেউ রিকশা চালকদের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার বাবার বয়সী রিকশা চালককে তুই তোকারি করে কথা বলা চলবে না। মেহনতি মানুষকে মর্যাদা দিতে শেখেন। যারা পরিশ্রম করে দেশ গড়ে তুলেছে তাদের সম্মান জানান। ভুলে যাবেন না, এই গণ অভ্যুত্থান একজন লোকের তৈরি না, এটা হলো সমস্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেখানে রিকশাওয়ালার রক্ত আছে, গার্মেন্টস শ্রমিকের রক্ত আছে। বৈষম্য বিরোধীর কথা বলে মধ্যবিত্তের রাজত্ব কায়েম করলে বৈষম্য দূর হবে না। আপনাদের কথায় ও কাজের মিল আছে কিনা সেই প্রমাণ আমরা দেখতে চাই। কোনো ছাত্র যদি রিকশাওয়ালার প্রতি অবিচার করে, যেভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে নিবৃত করেছি, একইভাবে তাদেরও আমরা নিবৃত রাখার জন্য আপ্রাণ ব্যবস্থা করব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনার চারপাশেই কোনো না কোনো প্রতারণার ফাঁদ পাতা আছে। আপনার প্রতিপক্ষ সেই সব প্রতারণার ফাঁদে আপনাকে ফেলতে সর্বদাই সচেষ্ট। এই প্রতারণার ফাঁদ আপনার খুব ঘনিষ্ঠ ভাজনদের কাছ থেকেও হতে পারে। তাহলে এই প্রতারণা থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? প্রযুক্তিবিদরা প্রতারণা থেকে রক্ষা করবার জন্য একটা পদ্ধতির আবিষ্কার করেছেন। সেটার নাম হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল জাস্টিফিকেশন। আপনি কোনো কাজ করতে গেলে 3 পদ্ধতিতে পরীক্ষা করুন। এই 3টি পদ্ধতির মধ্যে কোনো না কোনো পদ্ধতি বা কোনো না কোনো ব্যক্তি আপনাকে আপনার ওই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে পারবে। ধরুন, আপনি একটি কাজ করতে গিয়েছেন, সেই কাজটি যথাযথভাবে করবার আগে 3 জন ব্যক্তি বা এক্সপার্টের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত ধারণা নিন। 3 জন ব্যক্তি 3 ওয়েতে 3 অ্যাঙ্গেলে আপনাকে সতর্ক করবে, পরামর্শ দেবে, বিস্তারিত বিষয় তুলে ধরবে। সুতরাং এই 3টি পন্থার মাধ্যমে আপনি প্রতারণার বিষয়গুলো থেকেও দূরে থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, প্রতারণা মুক্ত থাকুন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা সংঘাতে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। এর আগে আইসিসি বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তারও আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে। পাশাপাশি মঙ্গলবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।